আপনারা আমার মনিটরের স্ক্রিনটা দেখেই বুঝতে পারছেন আজকের ক্লাস টপিকটা কি। ব্রোশিউর ডিজাইন। ব্রোশিউর ডিজাইন মূলত প্রিন্ট ডিজাইনেরই একটি পার্ট। এটি গ্রাফিক ডিজাইনেরই একটি শাখা প্রশাখা বলতে পারেন। গ্রাফিক ডিজাইনের মধ্যে যত সব ডিজাইন হয়ে থাকে, সব ডিজাইনগুলোকে যদি আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি, একটি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য করে থাকি, ওয়েব বেস যে ডিজাইনগুলো আমরা করে থাকি, এর বাইরে আরও কিছু ডিজাইন আমরা করে থাকি যেগুলো প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে এবং প্রিন্ট আউটপুট নিয়ে আমরা সেই ডিজাইনগুলোর ভিজুয়াল এক্সিস্টিং পাই। তো এই বিষয়টির উপর একটু আরও বেশি আলোকপাত করা জরুরি। মূলত সেটিকেই আমরা প্রিন্ট ডিজাইন বলবো, যে ডিজাইনটি বাস্তবে তার একটা ফিজিক্যাল এক্সিস্ট আছে এবং তার পাশাপাশি সে তথ্য সরবরাহ করবে পাঠকের কাছে এবং তার পাশাপাশি তাকে আমরা ধরে দেখতে পারবো, তার একটা ফিজিক্যাল এক্সিস্টিংস আছে। বাট ওয়েবের জন্য যে কাজগুলো আমরা করে থাকি এগুলোতে ফিজিক্যাল কোনো এক্সিস্ট নেই। আমরা এটা মনিটরে দেখতে পাই, এটিকে আমরা ধরে বা ছুঁয়ে সেই ফিলটা নিতে পারি না। তো ডিজাইনের এই প্রশাখাতে একটি ব্রোশিউর ডিজাইন নিয়ে আজকে আমাদের ক্লাসের আলোচনা। আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব একটি প্রজেক্ট ডেমনস্ট্রেশন করার জন্য এবং কিভাবে একটি ব্রোশিউর ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো আলোকপাত করব। তার আগে আমাদের ব্রোশিউর ডিজাইন সম্পর্কে একটুখানি ধারণা নেওয়া জরুরি। আমরা যদি দেখি কত ধরনের ব্রোশিউর ডিজাইন হয়ে থাকে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে হাফ ফোল্ড, ট্রাইফোল্ড, রোল ফোল্ড, 4 প্যানেল, জে ফোল্ড, ডাবল প্যারালাল ফোল্ড এবং গেট ফোল্ড, ডাবল গেট ফোল্ড, ভার্টিক্যাল হাফ ফোল্ড, ম্যাপ ফোল্ড, এটসেট্রা এটসেট্রা। এর বাইরেও প্রত্যেক ডিজাইনারের একটা স্বাধীনতা আছে। সে তার মতো করে যে কোনো ধরনের ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ ডিজাইন সে করতে পারে এবং এটি করার সময় সে নতুন কোনো সাইজ, নতুন কোনো ফোল্ড সে আবিষ্কারও চাইলে করতে পারে। তো এই নামগুলো মূলত যে ধরনের ব্রোশিউরগুলো সাধারণত হয়ে থাকে সেই নামগুলোকেই এখানে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে। আমরা আরেকটু স্পেসিফিক দেখব। এই যে নামগুলো আমরা দেখলাম এগুলোকে ছবি দিয়ে চেনার চেষ্টা করি। আমরা যদি এখানে দেখি এক্সাম্পলটিতে হাফ ফোল্ড ব্রোশিউর, আমরা দেখতে পাচ্ছি একটি কাগজ দুটি ভাঁজ করলে এবং সমানভাবে বিভক্ত যখন হবে সেটিকে আমরা বলছি হাফ ফোল্ড ব্রোশিউর। এবং সেকেন্ড যে আমরা যেটা দেখতে পাচ্ছি ট্রাইফোল্ড ব্রোশিউর, এটি হচ্ছে একটি কাগজ, এটি ফ্ল্যাট একটা সারফেস, সেই সারফেসটিকে আমরা 3টা ভাগে বিভক্ত করে ভাঁজ করে যদি আমরা ফোল্ড করে একটা ব্রোশিউর তৈরি করি সেটি হচ্ছে ট্রাইফোল্ড। এবং তারপরে ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি জেড ফোল্ড। এটি মূলত ইংরেজি অক্ষর জেডের মতো করেই এটিকে ভাঁজ করা হয়, যার কারণে এটির নাম হচ্ছে জেড ফোল্ড। এবং তারপরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি 4 প্যানেল অ্যাকর্ডিয়ন ফোল্ড। এটি এর আগে যে 3টি আমরা দেখেছি তার মধ্যে 2টি ছিল এর 3টা পার্ট ছিল এবং মাঝখানে 2টো ভাগ ছিল। একদম প্রথমটি দেখেছি একটি ভাঁজ,
তারপরেরটিতে 2টি ভাঁজ, এবং 4 নম্বরটিতে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে 3টি ভাঁজ। এবং জেড ফোল্ডটাকে যদি আমরা কন্টিনিউয়াস প্রসেসে একটু ভাঁজ করে যাই, তখন এই 4টা পার্ট তৈরি হয়, এবং যার কারণে এটির নাম হচ্ছে 4 প্যানেল অ্যাকর্ডিয়ন ফোল্ড। এর পরের আইটেমটিতে আমরা যদি দেখি 3 প্যানেল গেট ফোল্ড, লাইক এই ভাঁজটি একটুখানি অন্যরকম। এটি মাঝখানে একটি পোর্শন রেখে 2 দিক থেকে ভাঁজ করে এটি যখন খোলা হয় অনেকটা ডোরের মতো, এবং ডোরটা যদি ডোরের পেছনে যদি একটি দেয়াল থাকে এবং ডোরটি যদি আমরা খুলি, সেরকম একটি লুক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং 2টি পার্ট যেভাবে দরজাটা খোলা হয় ঠিক সেভাবেই কিন্তু খোলা হচ্ছে, যার কারণে এটিকে বলছে গেট ফোল্ড, 3 প্যানেল গেট ফোল্ড। মানে এটিতে 3টি প্যানেল আছে এবং 2টা পার্ট ওপেন হয়ে যাচ্ছে অ্যাজ লাইক ডোর। এর পরের ছবিতে দেখতে পাচ্ছি সেম থিং, ডাবল গেট ফোল্ড। এটি 4টি প্যানেল, বাট এটি ফোল্ড করা হচ্ছে 2 পাশ থেকে, এবং ফাইনালি এটি 2 পাশ থেকে 2টি পার্ট ভিতরের দিকে ইন করে, এবং ভাঁজ করার পর এটি একটাতে পরিণত হয়। এবং এর পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি রোল ফোল্ড। এটি এক পাশ থেকে শুধু ভাঁজে ভাঁজে রোল করে করে ভিতরের দিকে চলে আসে। এর পরের আইটেমটি দেখতে পাচ্ছি ডাবল প্যারালাল ফোল্ড, এবং নিচে আরও 3টি ছবি আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল হাফ ফোল্ড এবং ফ্রেঞ্চ ফোল্ড। ফ্রেঞ্চ ফোল্ডটি অনেকটা ডাবল পার্ট থাকে, উপর থেকে একটা ভাঁজ, দেন 2 পাশ থেকে 2টা ভাঁজ। এটা হাফ ফোল্ডটাকে যদি আমরা ভার্টিক্যালি আরেকটা পার্ট যুক্ত করি, তখন যেই সিচুয়েশনটা দাঁড়াবে সেটি হচ্ছে হাফ ফোল্ড। এবং আরেকটি হচ্ছে ম্যাপ ফোল্ড। আমরা সাধারণত কোনো ম্যাপ যদি আমরা কিনে থাকি, তখন ম্যাপগুলোকে এরকম মাল্টিপল ওয়েতে ভাঁজ করে করে একটা ফোল্ড করে এটাকে তৈরি করা হয়। আমরা এবার আসি একটা ব্রোশিওর ডিজাইনের সাইজ নিয়ে একটু আলোচনা করতে চাই। অ্যাজ ইউজুয়াল কমন সাইজগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে একটা ছোট ব্রোশিওর সাইজ নিয়ে যদি আমরা শুরু করি, তাহলে আমরা দেখতে পাবো যে 8.5 ইঞ্চি এবং 11 ইঞ্চি। তার মানে হচ্ছে ওয়াইডে 11 ইঞ্চি এবং হাইটে 8.5 ইঞ্চি, এরকম একটা সাইজে ছোট একটা ট্রাইফোল্ড ব্রোশিওর হয়ে থাকে। আজকে আমরা একটু এমফাসিস দিব ট্রাইফোল্ড ব্রোশিওরের উপর, বিকজ আমাদের এখানে অনেকগুলো সাইজ আছে এবং অনেকগুলো ব্রোশিওরের ডিজাইন আপনারা দেখেছেন। যদি আমরা একটা ডিজাইন ফুলফিল করতে পারি এবং এটিকে বুঝতে পারি এটি কিভাবে তৈরি হয়, সেই তথ্যগুলো যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা বাকি সবগুলোই আসলে করতে পারবো। তো আমি আজকে ফোকাস করছি ট্রাইফোল্ড ব্রোশিওরের উপর, এবং সেটির সাইজ নিয়ে যেটি বলছি সাধারণত 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি, এবং আরেকটি সাইজ অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে, সেটি হচ্ছে 17 ইঞ্চি বাই 11 ইঞ্চি, যেটি এর চেয়ে একটু বড় সাইজ। তো ছোটোর মধ্যে যে সাইজটি হচ্ছে সেটি হচ্ছে 8.5 ইঞ্চি এবং 11 ইঞ্চি। আমরা এই সাইজটিকে আর একটু যদি এক্সপেরিমেন্টাল ওয়েতে যদি আমরা একটু থিঙ্ক করি, সাইজটি যদি আমরা একটু ফোল্ড করি, অনেকটা দেখতে এরকম একটা পার্ট ভিতরে ঢুকে যাবে এবং একটা পার্ট ফ্রন্টে চলে আসবে, এবং ডান পাশে যে পার্টটি থাকবে সেটি ফ্লিপ হয়ে ভিতরে চলে যাবে। তো এটি হচ্ছে একটা ট্রাইফোল্ড ব্রোশিওরের এক্সিস্টিং ধারণা। তো আমরা এরপর যে কাজটি করব, আমরা সরাসরি চলে যাব অ্যাডোব ইলাস্ট্রেটরে, এবং ইলাস্ট্রেটরে গিয়ে আমরা
পুরোপুরি বিষয়টি ডেমনস্ট্রেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা চলে গেলাম ইলাস্ট্রেটরে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি পেজ আমি ক্রিয়েট করেছি। তবে এই পেজটি ক্রিয়েট করা থাকলেও আমি একটি নতুন পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাতে চাই, যেটির মাধ্যমে আপনাদের সফটওয়্যার রিলেটেড যে বিষয়গুলো সেই জিনিসগুলো ধারণা হয়ে যাবে আশা করছি। আমরা যদি এটাকে একটা আর্টবোর্ড কপি করে নিলাম, এখান থেকে আমরা পুরো জিনিসটা ডিলিট করে ফেললাম এবং অ্যাজ ইট ইজ আমরা তৈরি করতে চাই। আমরা যদি নতুন করে তৈরি করতে হয়, লাইক আমরা ফাইলে গিয়ে একটা নিউ ফাইল এবং সেখানে প্রিন্ট ডিজাইন ডিসাইড করে, এটি আমাদের কিন্তু প্রিন্ট ডিজাইন করার ক্ষেত্রে এটি একটা সেটিংও বটে। এই সেটিংগুলো কিন্তু আমাদের মাথায় রাখা জরুরি। আমরা যে কোনো প্রিন্ট ডিজাইন করার সময় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা ইলাস্ট্রেটরে যদি করে থাকি এখানে প্রিন্ট একটি অপশন আছে, এই অপশনটি ক্লিক করে দেন প্রিন্ট ডিজাইনটি স্টার্ট করব। তাহলে যেটি হয় যে বাই ডিফল্ট কিছু সেটিংস আমাদের জন্য তৈরি হয়ে থাকে এবং এটি যদি আমরা না করে থাকি তাহলে সেই সেটিংসগুলো এডিশনালি আমাকে করে নিতে হয়। লাইক আমরা যদি প্রিন্ট ডিজাইনটা সিলেক্ট করি এবং এখানে আমরা যদি ইঞ্চি করে নিই, বিকজ আমরা সবচেয়ে ফ্যামিলিয়ার যে সাইজটির সাথে সেটি যে ইউনিটটির সাথে সেটি হচ্ছে ইঞ্চি, এবং সাইজটা যদি আমরা ইঞ্চিতে করে নিই তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমরা কতটুকু কি সাইজ কি মেজারমেন্ট নিব, সেটি আমরা খুব অনুমান করতে আমাদের জন্য সহজ হয়। এখানে লেটার সাইজটি যদি আমরা নিয়ে থাকি 11 and 8.5, এটিকে যদি আমরা একটু ওরিয়েন্টেশনটাকে একটু চেঞ্জ করে নিই, হাইটটা 8.5 অ্যান্ড উইডটা হচ্ছে 11। যেহেতু ব্রোশিওর ডিজাইন করতে যাব সেখানে আমার ভার্টিক্যালি যদি আমি সাইজটি নিই তাহলে কিন্তু হচ্ছে না, সো আমাকে এই ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করে নিতে হবে। এবং এখানে আমরা চাইলে আর্টবোর্ড 1 or 2 নিতে পারি, যেহেতু ব্রোশিয়ারের দুটা পার্ট থাকে আমরা চাইলে 2ও নিতে পারি। দেন আমরা স্টার্ট করতে পারি। আর একটু বলে রাখি এই প্রিন্ট ডিজাইন নেওয়ার ফলে আমাদের কি উপকারটা হলো, সেটি হচ্ছে আমরা যদি একটু মোর সেটিংয়ে গিয়ে দেখি আমরা দেখতে পাবো এখানে আরও অনেকগুলো বিষয় আছে। সেই জিনিসগুলো আমরা ইতিপূর্বে দেখিয়েছি, সেই জায়গাটা আমি আর যেতে চাচ্ছি না। কিন্তু প্রিন্ট ডিজাইন সিলেকশনের কারণে যে বিষয়টি হয়ে গেল সেটি হচ্ছে এখানে কালার মোডটি কিন্তু আমাদের পরিবর্তিত হয়ে গেল। এখানে RGB থাকতো, সেটি এখন সিওমাইক হয়ে গেল। এর পাশাপাশি রাস্টার ইফেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 300 ppi, এটা হাই একটা রেজুলেশন। এটি প্রিন্টের জন্য যদি কোনো কাজ করতে হয়, খুব কোয়ালিটি প্রিন্ট যদি আমাদের করতে হয় তখন এই পিপিআইটা 300 থাকতে হয়। যদি এটি থাকে আমরা সর্বোচ্চ কোয়ালিটিটাই পাবো, এবং এর চেয়ে মিডিয়াম যদি কোনো কোয়ালিটি আমরা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটুখানি 150 পিপিআইতে আমরা প্রিন্ট করতে পারি, সেটিও অনেকটাই ভালো। কিন্তু এটি এনলার্জ করার সময় অনেক ক্ষেত্রে এই ইমেজের যে রেজুলেশন এবং কোয়ালিটি ফল করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য বেটার যখন আমরা প্রিন্ট মিডিয়ায় কাজ করব আমরা 300 পিপিআই যদি নিয়ে নিই আমরা রিস্ক ফ্রি থাকবো সবসময়। তাহলে এখান থেকে আমরা একটু বেরিয়ে যাই, বেরিয়ে আমরা যদি একটু ফাইলটি ওপেন করি দেখেন দুটো ফাইল কিন্তু তৈরি হয়ে গেল। এবং লেটার সাইজ, আমাদের লেটার সাইজটা কত ছিল আপনারা নিশ্চয়ই দেখে রেখেছেন, তাও আমি আবার বলে দিচ্ছি। আমাদের সাইজটা ছিল 11 by 8.5। এইটি ছিল আমাদের মূলত সাইজ।
এটাকে আমরা যদি একটু অ্যালাইন করে ফেলি আর্টবোর্ডের সাথে, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে যখন আমরা একটু অ্যালাইন করব, তাহলে আমাদের পারফেক্টলি আর্টবোর্ডের সাথে এটি অ্যালাইন হয়ে যাবে। এবং সেম বক্সটি যদি আমরা আরেকটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটিকে আমরা আরেকটা আর্টবোর্ডের সাথে আমরা অ্যালাইন করে ফেললাম। তাহলে আমার দুটো আর্টবোর্ডেই আমার দুটো এডিশনাল রেক্টেঙ্গেল নেওয়া আছে, এবং এটিকে আমরা চাইলে ফিল কালারটাকে নান করেও রাখতে পারি। সো এই পর্যন্ত নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, এবং তার পাশাপাশি আমরা একটু যদি কিভাবে আমরা একটা ট্রাইফল ব্রোশিয়ার করার ক্ষেত্রে সাইজটাকে মেনটেন করব, তো আমি এখানে সাইজটি নেয়ার আগে আমি আরেকটা ছোট্ট আলোচনা করতে চাই, যে বিষয়টি উপর ডিপেন্ড করছে প্রকৃতপক্ষে আমরা যে অনেকগুলো সাইজ দেখেছি সেই সাইজগুলোর সম্পর্কে, এবং অনেক ধরনের ট্রাইফোল্ড এবং গেট ফোল্ড, বিভিন্ন ধরনের যে ব্রোশিয়ারের আমরা দেখেছি রোল ফোল্ড, এগুলোকে যদি আমরা করতে হয় আমাদের একটুখানি পেপার সম্পর্কে ধারণা রাখতে হবে। পেপার সম্পর্কে ধারণা নিতে হলে মূলত যদি আমরা বলে থাকি যে এই ধরনের ব্রোশিওর ডিজাইনগুলো কি ধরনের পেপারে প্রিন্ট হয়ে থাকে, তো খুব সাধারণত প্রিন্ট হয় আর্ট পেপার অথবা ম্যাট পেপার, এই পেপারগুলোতে প্রিন্ট হয়ে থাকে। এই পেপারগুলোর একটা মার্কেট সাইজ আছে, সেই সাইজটা কিন্তু আমাদের জানা থাকা খুবই জরুরি। অ্যাজ এ ডিজাইনার আমাদের সেই সাইজগুলো যদি আমরা না জানি, তাহলে প্রকৃতপক্ষে আমরা অনুকরণ করে অথবা সার্চ দিয়ে, ইন্টারনেট গুগল সার্চিং করে করে যে কোনো একটা সাইজ নিয়ে কাজ করতে পারবো, বাট ইনোভেটিভ কোনো সাইজ কিন্তু আমরা নিজে ক্রিয়েট করতে পারবো না। যদি নিজেকেই নতুন একটা সাইজ ক্রিয়েট করতে হয়, নতুন একটা ইনোভেশন করতে হয়, তাহলে আমাকে অবশ্যই পেপারের সাইজটা জানতে হবে। পেপারের সাইজটা একটু যদি আলোচনা করি ছোট্ট করে, আমি ওটা আরেকটা জগৎ, ওই জগতে আমি যেতে চাচ্ছি না। আজকে আমার যেহেতু ব্রোশিওর ডিজাইন নিয়ে ক্লাস, আমি ব্রোশিওর ডিজাইনের সাথে রিলেটেড যেই যতটুকু ঠিক অতটুকুই আলোচনা করব। পেপার সাইজ নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস আপনাদের নিব, এবং সেটিতে বিস্তারিত ধারণা পাবেন পেপারের সাইজের উপর। তো সাধারণত ব্রোশিওর ডিজাইনটা যে পেপার হয়ে থাকে, আর্ট পেপার এবং ম্যাট পেপার, এই দুটো পেপারেই সাধারণত হয়। এবং জিএসএমের দিক থেকে যদি বলি 100 জিএসএম, 120 জিএসএম, 150 জিএসএম, 180 জিএসএম পর্যন্ত এই পেপারের থিকনেস হয়। এবং এই থিকনেসের পেপারগুলো যে সাইজটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে 20 ইঞ্চি, 30 ইঞ্চি, এবং 20 ইঞ্চি 30 ইঞ্চি একটা সাইজ আছে, এটাকে বলা হয় ডিমাই সাইজ। এবং ডাবল ডিমাই একটা সাইজ আছে, সেটি হচ্ছে 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি। এবং এর বাইরে আরও একটি সাইজ পাওয়া যায়, যেটা হচ্ছে ওভার ডাবল ডিমাই, এই সাইজটাকে বলা হয়, সেটি হচ্ছে 25 ইঞ্চি বাই 37 ইঞ্চি। তো সাধারণত এই 3 ধরনের পেপার সাইজ হয়ে থাকে। আজকে আমরা যে ব্রোশিওর ডিজাইনটি করতে যাচ্ছি, এটি তাহলে কোন সাইজ থেকে আগত? তার মানে হচ্ছে আমরা যে কোনো ছোট সাইজে যখন কাজ করে থাকি, আমরা আজকে একটা বই পড়ি, বাট সে বইটি পড়ার সময় আমরা ছোট একটা বই পড়ি,
এই বইটি কিন্তু বড় একটা পেপারে প্রিন্ট হয়, সেখান থেকে ফোল্ড হতে হতে ভাঁজ হতে হতে ছোট্ট হয়ে বাইন্ডিং হয়ে সুন্দর করে আমাদের কাছে আসে, আমরা ছোট্ট একটা বই পাই। তো তাহলে আমরা যারা ডিজাইনার, এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি, আমাদেরকে কিন্তু টপ টু বটম পুরো নলেজটা কিন্তু আমাদের থাকতে হবে। একটা বই কিভাবে ছোট হলো, কোথায় তার উৎপত্তি, কিভাবে সে প্রিন্ট হলো, কিভাবে সে বাইন্ডিং হলো, কিভাবে আমার হাতে আসলো, কিভাবে আমি পড়ছি, এই পুরো প্রক্রিয়াটির সাথে আমাদের কিন্তু খুব যোগাযোগ থাকতে হবে, না হলে আমরা ভালো ডিজাইনার হতে পারবো না। তো সেই কারণে বলছি যে আজকে যে ব্রোশিওর ডিজাইনটা আমরা করছি, এটি মূলত 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি একটা পেপার থেকে এই সাইজটি বের হয়ে আসছে। সেটি কিভাবে বের হলো সেটাও আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাতে চাই আজকের এই ক্লাসে। লাইক আমরা যদি একটা কাস্টম সাইজ আমরা তৈরি করে নিলাম, এখানে ইঞ্চিতে করে নিলাম এবং ওয়াইডে 36, হাইট হচ্ছে 23, এবং কিভাবে একটি বড় একটা কাগজ কিভাবে ভাঁজ হতে হতে আমাদের কাছে ছোট হয়ে আসে সেই জিনিসটা আমরা দেখাবো। এবং দেখতে পাচ্ছেন এই সাইজগুলো তৈরির সময় কিছু বিহাইন্ড দ্য সিন ব্যাপার আছে, সেই জিনিসগুলো একটু ধারণা থাকা দরকার। লাইক যখন আমরা একটা পেপারকে ইউটিলাইজ করি, আমরা ব্যবহার করি, আমরা তার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টাটা করি। একজন ডিজাইনার হিসেবে আমি একটা ভালো ডিজাইন, একটা ক্রিয়েটিভ ডিজাইন করা আমার যতটা দায়িত্ব, তার মধ্যে আরও একটি বড় দায়িত্ব হচ্ছে আমার সেভিংস করা। লাইক আমি একটা ডিজাইন করব, সেটিতে কোনো ধরনের অপচয় করা যাবে না, সেই জিনিসটা আমাকে মাথায় রেখে একটি নতুন সাইজের ইনভেনশন করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি একটা বক্স ক্রিয়েট করি 36, 23 এবং এটিকে আমরা একটু অ্যালাইন করে নিলাম আমাদের এই আর্টবোর্ডের সাথে। অ্যালাইন করে এটিকে যদি আমরা দুটি ভাগে ভাগ করতে চাই, লাইক এটি আমার 36 আছে, এটিকে যদি আমি এখন হাফ করব, কোনো ধরনের ওয়েস্টেজ ছাড়াই আমরা এটাকে 50% ভাগ করে ফেলতে চাই। লাইক যদি এটাকে আমরা দুটো ভাগ করি, আমরা এখানে সাইজের এখানে ওয়াইড ভ্যালুতে গিয়ে যদি ডিভাইডেড 2 দিয়ে দিই, তাহলে এরকম একটা সাইজ চলে আসে। তার মানে হচ্ছে এটি 50% ভাগ হয়ে গেল। তাহলে আমার যদি এখানে আগে থাকতো 36 ইঞ্চি, ইঞ্চ এবং এই পাশটাতে ছিল 23। এখন যখন আমরা এটাকে ভাগ করে ফেললাম, তাহলে এই পেপারটার সাইজ দাঁড়ালো কত? 18 ইঞ্চি বাই 23, 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি। এবং যদি আমরা এটাকে ভার্টিক্যালি দুটো ভাগ করি, যদি আমরা এটাকে এখানে হাইটের দিক থেকে আমরা যদি রেফারেন্স পয়েন্টটা টপে নিয়ে আমরা যদি একটা ভাগ করি ডিভাইডেড 2, দেখেন তাহলে হয়ে গেল। এখন যে সাইজটা এসে দাঁড়ালো সেই সাইজটি হচ্ছে 11.5 বাই 18। এই সাইজটিকে যদি আরও একটা ভাগ করি তাহলে কি এসে দাঁড়ায়? যদি আমরা এখন হরাইজন্টালি আরও একটা ভাগ করতে চাই, তাহলে ডিভাইডেড 2, রেফারেন্স পয়েন্ট লেফট
9 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি, 9 11.5 এরকম একটা সাইজ আমাদের কাছে আসছে। এখন যদি এটাকে আমরা একটুখানি অ্যালাইন করি, আমরা যদি একটু গাইড বসাই, আপনারা দেখতে পাবেন প্রতি 9 ইঞ্চি পরে যদি আমাদের একটা করে গাইড থাকে, তাহলে আমাদের এখানে একটা বড় শীটকে আমরা কতগুলো পার্টে বিভক্ত করতে পারছি দেখেন। ইভেন হরাইজন্টালি যদি করে থাকি তাহলে 2 ভাগ, এবং হরাইজন্টালি ভার্টিক্যালি আমরা 2 ভাগ করেছি, হরাইজন্টালি আমরা 4টা ভাগ করেছি। তাহলে 8টা ভাগ করার পরে আমার কাছে অ্যাডজাক্ট সাইজটা চলে এসছে, এবং সেটি হচ্ছে আজকে আমরা যে সাইজটা নিয়ে কাজ করব সেই সাইজটার একটা পার্ট। লাইক এখন আমরা দেখতে পাচ্ছি যদি এখানে আমাদের যে সাইজটা আসলো সেটা হচ্ছে 9 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি, এবং 9 11.5 কেন? তাহলে আজকে আমরা যে ব্রোশিওর ডিজাইনের সাইজটা নিয়ে কাজ করছি, আমরা বলছি লেটার সাইজ 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। হ্যাঁ, প্রিন্টিংয়ের ক্ষেত্রে কিছু স্পেসের প্রয়োজন হয় এডিশনাল, যেটি প্রিন্টিংয়ের পরে কাটিংয়ের জন্য একটা স্পেস প্রয়োজন হয়, এবং এগুলোকে ক্রিজিংয়ের জন্য বা আদার্স যে প্রসেসিংয়ের ক্ষেত্রে আমার কিছু স্পেসের থাকে, প্রয়োজনীয়তা আছে। লাইক প্রিন্টিংয়ের সময় এখানে 1/2 ইঞ্চির মতো একটা স্পেস ডিমান্ড করে, সেটি হচ্ছে গ্রিপার মার্ক বলে, এবং গ্রিপারের জন্য এখানে 1/2 ইঞ্চি করে একটা এডিশনাল স্পেস প্রয়োজন হয়। তো সেই জিনিসগুলো মাথায় রেখে যখন 9 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি আমাদের সাইজটিকে আমরা 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চিতে আমরা কনভার্ট করে ফেলছি, এবং সেই এডিশনাল যে স্পেসটুকু সেটি আসলে মূলত আমাদের যে আদার্স যে কাটিং মার্ক এবং আদার্স যে সেটিংসগুলোর জন্য, এবং গ্রিপারের জন্য, এবং ক্রিজিংয়ের জন্য যে এই ধরনের প্রসেসিংগুলো হয়ে থাকে পরবর্তী স্টেজে। প্রিন্টিংয়ের পাশাপাশি আরও অনেকগুলো স্টেজ আছে, সেই স্টেজগুলোতে এই স্পেসগুলোর প্রয়োজন হয়, এবং ফাইনাল আউটপুটটা আমরা এখান থেকে পেয়ে যাই 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। এখন আমরা চলে যাই আমাদের মূল সাইজে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমাদের টোটাল যে 36 এবং 23 একটা পেপার কিভাবে ডিভাইডেড হয়ে একটা ছোট্ট একটা সাইজে চলে আসে। আমরা যে A4 সাইজটাকে আমরা ব্যবহার করে থাকি সেটিও কিন্তু অনেকটা এরকম। আমরা কম্পিউটারে যেই A4 সাইজটাকে ইউজ করি 11.69, 8.27 যে সাইজটাকে আমরা ইউজ করি, এটির ক্ষেত্রে আমরা আরেকটা সাইজের কথা বলেছিলাম 25 ইঞ্চি বাই 37 ইঞ্চি। সেই পেপার থেকে ডিভাইডেশন করে সেটি ওই পেপারটি হয়, এবং এই পেপারগুলো ইন্টারন্যাশনাল স্বীকৃত কিছু সাইজ আছে, কিছু সিরিজ আছে। সেই সিরিজগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেটি আমরা পেপার সাইজের উপর যখন ক্লাসটা নিব সেখানে বিস্তারিত ওই সময় আলোচনা করব। তাহলে আমরা চলে যাই আমাদের মূল ডেমনস্ট্রেশনে। আমরা যে সাইজটা পেলাম সেটার উৎপত্তি কোথা থেকে, এবং কিভাবে একটা বড় কাগজ থেকে ছোট হতে হতে একটা ছোট্ট পেপার হয়ে আসে, এবং সেই সাইজটি নিয়ে একজন ডিজাইনার কাজ করে। আমাদের হাতে যেই সাইজটি আছে এখন 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি এবং 11 ইঞ্চি। এটাকে আমরা কিভাবে একটি ব্রোশিওরের একটি সারফেসে পরিণত করব, কিভাবে ডিভাইড করব, সেই টেকনিকটা কি আপনারা মনে রাখবেন। এই কাজটি করার সময় যে সফটওয়্যারের যে ইউজগুলো, এগুলো কিন্তু আপনাদের শিক্ষণীয় বিষয়, এগুলোকে আপনারা মাথায় রাখবেন। আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম একটি আর্টবোর্ডের মধ্যে। আর্টবোর্ড যে সাইজ, আমার রেক্টেঙ্গেলটিও সে সাইজ। এটাকে আমি যে 3টা ভাগ আমরা করতে চাই,
এই একটা পেপারের মধ্যে আজকে আমরা বলেছিলাম আমাদের আজকে ফোকাসড হচ্ছে ট্রাইফোল্ড ব্রুশিয়ার। ট্রাইফোল্ড ব্রুশিয়ারের ক্ষেত্রে যেহেতু 3টা প্যানেল আমাকে তৈরি করতে হবে, সেই প্যানেলটা কিভাবে ডিভাইড করব, কিভাবে আমরা মেজারমেন্টটা বের করে নিয়ে আসব, সেই বিষয়টি এখন বলছি। এটাকে যদি আমরা ওয়াইড ভ্যালুটাকে একটু ডিভাইড করে ফেলি, প্রথমে ডিভাইড 3 যদি আমরা দিয়ে দিই, তাহলে যে জিনিসটা হবে, আমাদের একটা বড় সাইজটিকে আমরা জাস্ট 3টা ভাগে বিভক্ত করে ফেললাম। আপনারা একটু আবার দেখে থাকবেন, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার যাচ্ছি। আমাদের ট্রান্সফর্মে যদি আমরা ওয়াইড ভ্যালুটাকে, আমাদের টোটাল যে সাইজটা আছে সেটাকে সিলেকশন করলাম, দেন ওয়াইড ভ্যালুতে গিয়ে আমার কিবোর্ডে ডিভাইডেড 3 যদি আমরা প্রেস করি, তাহলে এই সাইজটিকে সমান ভাগে 3টা বিভক্ত করে আমাকে দিয়ে দিবে। এখন এই সাইজটিকে আমরা কিভাবে আরও এগিয়ে নিয়ে যাব, আরও 2টো সাইজ আমাকে এখানে তৈরি করতে হবে। যেহেতু খুব পারফেকশন প্রয়োজন এই কাজগুলো করার সময়, আমরা নর্মালি এই বক্সটাকে অল্টার প্রেস করে এভাবে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পাশাপাশি বসিয়েও আমরা করতে পারি। তো সেই কাজটি করলে কিছু ঝামেলা থেকেই যায় এবং পুরোপুরি পারফেকশন হয় না। এবং পারফেকশনের জন্য আমি একটা টেকনিক বলছি, এই জিনিসটাও আপনারা মাথায় রাখবেন এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আমি যেটি বলছি, প্রথমেই আমরা বললাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল এফ মানে পেস্ট, এবং পেস্ট ইন প্লেস। দ্যাট মিন্স আমি যেখান থেকে কপি করলাম সেই জায়গায় রেক্টেঙ্গুলারটাকে পেস্ট করে দিয়েছি, এবং এটাকে আমরা একটু ডানে নিয়ে যাব। সেটা আমরা একটা সুন্দর কিবোর্ড কমান্ড দিয়ে সুন্দর করে নিয়ে যেতে চাই, যাতে পারফেকশনটা হয়। এখানে দেখেন আমাদের কাছে একটা সুন্দর ওয়াইড ভ্যালু আছে, সেটি হচ্ছে 3.667 ইঞ্চ। এটাকে যদি আমরা একটু কপি করি এবং একটা শর্টকাট কমান্ড বলি, সেটা হচ্ছে কন্ট্রোল কে। কন্ট্রোল কে প্রেস করার পরে যেই উইন্ডোটা চলে আসে প্রিফারেন্স, এই প্রিফারেন্সটা কন্ট্রোল কে ছাড়া আমরা কোথায় পাবো? এডিটে গিয়ে প্রিফারেন্স এবং জেনারেল, এখানে লেখা আছে কন্ট্রোল কে। এটা প্রেস করলেও চলে আসবে, অথবা শর্টকাট কমান্ড কন্ট্রোল কে মনে রাখতে পারলে এটি ভালো। কন্ট্রোল কে দেওয়ার পর যে প্রিফারেন্সটা আসলো, এখানে একদম অ্যাট ফার্স্ট অপশনটা হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট। কিবোর্ড ইনক্রিমেন্টে আমরা কন্ট্রোল ভি দিলাম। ভি মানে হচ্ছে পেস্ট। এই পেস্টটা হচ্ছে মূলত আমরা ট্রান্সফর্ম থেকে যে ওয়াইড ভ্যালুটা কপি করলাম সেই ভ্যালুটা এখানে পেস্ট করে দিয়েছি। এখন যদি আমরা ওকে দিই, ওকে দেওয়ার পরে কোনো লাভ হয়নি, আমরা ভিজুয়ালি কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কখন দেখতে পাবো? যখন আমি এটাকে সিলেক্ট করব এবং আমার কিবোর্ডে রাইট অ্যারোটা প্রেস করব। দেখেন এখানে আমার যে বক্সটা ছিল সেটি আছে, এবং পাশাপাশি একদম একজ্যাক্ট সেম মাপে আরেকটা বক্স আমার ডান পাশে চলে আসলো। এবং এটাকে যদি আমরা সেম থিং একদম আগের মতো করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ রাইট অ্যারো, ব্যাস আমাদের হয়ে গেল সমান মাপে 3টা বক্স হয়ে গেল। এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে সমান মাপে 3টা করলে ট্রাইফোল্ড ব্রুশিয়ার হবে না। বিকজ ট্রাইফোল্ড ব্রুশিয়ারের ক্ষেত্রে একটা সুন্দর টেকনিক আছে, সেটি হচ্ছে যেহেতু ট্রাইফোল্ড ব্রুশিয়ার এর একটা ইনার পার্ট আছে, একটা আউটার পার্ট আছে, একটা ব্যাক সাইড আছে। তো ইনার পার্ট যেই পার্টটা হবে সেই পার্টটিকে আমার একটুখানি ছোট করতে হবে, না হলে ফোল্ডটা প্রপারলি হবে না। এবং
আমরা যদি একদম পুরোপুরি ভাঁজ করতে চাই তাহলে সে ভাঁজটি পুরোপুরি সম্পন্ন হবে না। তো সেই ক্ষেত্রে প্রিন্টিং টেকনোলজিতে যারা কাজ করে, প্রিন্টিং সেক্টরে যারা কাজ করে, তাদের অ্যাজ ইউজুয়াল যেই সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমি বলছি, এখানে যদি আমরা 1 mm মানে টোটাল আমরা 2 mm যদি একটু শর্ট করে দিতে পারি একটা পার্টকে, তাহলে সেই জায়গাটায় আর প্রবলেমটা থাকে না। তো কোন পার্টটাকে আমরা আসলে একটু শর্ট করতে চাই, মূলত আমরা যদি দেখি আমাদের ইনসাইড, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড, এখানে 3টা পার্ট দেখতে পাচ্ছি। আমাদের যে সাইডটা ইনসাইডে থাকবে, যেটা ইনারে চলে যাবে ভেতরে, সেই পার্টটাকে আমরা কি করব, ছোট করে দিব। এবং কতটুকু ছোট করব, 1 mm। কিভাবে করব, প্রথমে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এই পার্টটাকে আমরা ধরে নিলাম। কিভাবে ড্র্যাগ করেছি আপনারা যদি একটু আবার লক্ষ্য করেন, শুধুমাত্র এই 2টা বক্সের এই 2টা কর্নার যাতে সিলেকশন হয়, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই কাজটি করেছি, ড্র্যাগ করেছি এভাবে। তাহলে কি হলো, এই 2টা বক্সের পূর্ণাঙ্গ বক্সটা কিন্তু সিলেক্ট হয়নি, সিলেক্ট হয়েছে এই 4টা কর্নার, এই বক্সের 2টা কর্নার, এই বক্সের 2টা কর্নার। এই 4টা কর্নার সিলেকশন হওয়ার পর আমরা যদি আবার একটু চলে যাই কন্ট্রোল কে তে গিয়ে আমরা এখানে এবার দিয়ে দিলাম 1 mm। 1 mm দেওয়ার পর দেন ওকে দিলাম। দেন একটুখানি যেহেতু ছোট করতে চাই, আমাকে লেফট অ্যারো প্রেস করতে হবে। তাহলে আমরা একবার লেফট অ্যারো প্রেস করলাম, তাতে কি হলো, এই পার্টটা 1 mm বড় হয়ে গেল আর এই পার্টটা 1 mm ছোট হয়ে গেল। এখন আমরা যদি আরেকটা কাজ করি, যে তাহলে আমার তো এই 2টা পার্ট ডিফারেন্স হয়ে গেল, এই 2টা পার্ট সমান থাকলে কোনো দোষের কিছু নেই, কিন্তু এই পার্টটা আমাকে ছোট করতে হবে। তাহলে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই পার্টটাকে আমরা কি করব, একটুখানি লেফটে নিয়ে গেলাম। তাহলে কি হলো, এই পার্টটাও আমার একটুখানি বড় হয়ে আসলো 1 mm, এবং এই পার্টটাও, এখন এই পার্ট এবং এই পার্ট সমান। আমরা যদি দেখি আমাদের এখন এই 1 mm এভাবে আমাদের এই 2টা পার্টকে একটু ছোট করে নিতে হবে। এবং এই পদ্ধতিতে আমরা চলে গেলাম আমাদের এই ফাইলটিতে, এভাবে করে আমরা এটাকে তৈরি করেছি। এবং এটি ছিল আমাদের যে সাইজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইজ এবং এই সাইজ, এই 2টা একই সমান, এবং এইটা একটুখানি ছোট। যে পার্টটা ইনসাইডে চলে যাবে সেই পার্টটা একটুখানি শর্ট থাকবে। এটা হচ্ছে একটা ব্রোশিওর ডিজাইনের ফাইল কিভাবে মেক করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, সেই জিনিসটা আমরা দেখে ফেলেছি। এখন একটা ব্রোশিওর ডিজাইনের যদি এটাকে আমরা ফ্ল্যাট করে দেখি, ফ্ল্যাট করে দেখার পরে আমরা এটার 2টা পাশ পাবো, একটা ইনসাইড একটা আউটসাইড। তো ইনসাইড আউটসাইডের বাইরেও এটা ফোল্ড করার পরে এটার রূপ একরকম, যখন আমরা এটাকে পুরোপুরি ফ্ল্যাট করে নিচ্ছি সারফেসটাকে, তখন কিন্তু এটা দেখতে অন্যরকম। আমরা যদি এটাকে একটুখানি নাম্বারিং করে দেখি তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। লাইক আমরা যদি এই পেজটাকে ধরে নিই 1,
এবং এখানে ইনসাইড আর থাকছে না, এটা পুরোটাই আসলে ইনসাইড। এগুলো বলতে পারেন পুরোটাই ইনসাইড। আমরা এই ফ্রন্ট ব্যাক আর এখানে থাকছে না, এখানে একটুখানি আমাদের ছোট্ট একটা কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে এই পার্টটাকে আমাদের একটুখানি রোটেট করে নিতে হবে, বিকজ এইটার পেছনে যদি আমাদের এটা হয় তাহলে এই পাশটা আমাদের ছোট হবে। এখানে এই গ্রিডটা প্রয়োজন নেই। এখন পুরোটাই কিন্তু ইনসাইড, লাইক এই পার্টগুলো আউটসাইড থেকে দেখা যাবে না, এগুলো পুরোটাই সবগুলো ইনসাইড হয়ে যাচ্ছে। তাহলে এই সাইজটা চলে যাচ্ছে আমাদের এই পাশে এবং এই সাইজটা চলে যাচ্ছে এই পাশে। আমরা যদি দেখি একটা ব্রোশিওর ডিজাইনের পেজের যে ফরম্যাটটা হয় ট্রাইফোল্ড ব্রোশিওরের ক্ষেত্রে, লাইক ফার্স্ট পেজটা 1, যেটা আমার একদম টপে থাকবে। ব্রোশিওরটা হাতে নিলেই যে পাশটা আমরা সবার উপরে দেখতে পাই সেটি হচ্ছে 1, এবং তার ভেতরেই মানে এই 1টাকে আমরা যদি একটুখানি উল্টিয়ে দেখি তাহলে সেটি হচ্ছে 2, এবং 2 হচ্ছে এইটা 2, এবং 2, 3, 4 এই তিনটা জিনিস একেবারে পাশাপাশি থাকে। এরপরে যেটা হয় 5 এবং 6, 5 নাম্বার পেজ হচ্ছে এইটা, দেন 6 নাম্বার পেজ হচ্ছে একদম ব্যাক সাইড, যেটি আমরা একেবারে নিচে, যদি আমরা ব্রোশিওরটাকে ফ্ল্যাট করে নিচে রাখি ভাঁজ করা অবস্থায়, সবার নিচে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে 6। এভাবে পেজ সেট আপটা করে নিতে হবে। এইটা যখন আমার এনশিওর হয়ে যাবে, দেন আমরা চলে যাব ডিজাইনে, এবং আমাকে প্ল্যান করতে হবে, লেআউট করতে হবে যে কিভাবে আমি ফ্রন্ট সাইডটাকে ডিজাইন করব, কিভাবে আমার সেকেন্ড পেজ, থার্ড পেজে কি থাকবে, ফোর্থ পেজে কি থাকবে, ফিফথ আর সিক্স পেজে কি থাকবে, কিভাবে আমি পুরো 6টা পেজকে আমি মূলত আমার 3টা প্যানেল হলেও এপিট আমার কিন্তু 6টা প্যানেল। সো 6টা প্যানেলকে কিভাবে আমি ডিজাইন করব সেই লেআউটটি আমাদের এখন করতে হবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আমাদের পূর্ণাঙ্গ একটি ব্রোশিওর ডিজাইন কিভাবে কমপ্লিট করতে হবে এবং এই সাইজ নেওয়া থেকে শুরু করে এর পরের যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটির উপর আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ শিখব।